শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্স নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় গণমাধ্যমে দেওয়া তার বক্তব্যকে ঘিরেই সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা আরও জোরালো হয়। তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্ন্যুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। প্রশ্ন হল, সেভেন সিস্টার্স কি? সেভেন সিস্টার্সের উৎপত্তি ও নামকরণ হয়েছিল কিভাবে? কেন এখানে বারে বারে ভারত বিরোধী সশস্ত্র আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়েছে? বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে এটি এত স্পর্শকাতর কেন? আজকের ভিডিওতে জানার চেষ্টা করব এই বিষয়গুলোই। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরামকে একসাথে সেভেন সিস্টার্স বলা হয়। 1971 সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিলের অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়, যার সদর দপ্তর স্থাপিত হয়েছিল শিলংয়ে। এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরাম। এর মধ্যে ত্রিপুরা, মণিপুর ও মেঘালয় 1972-এর 21শে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়। আসাম ও নাগাল্যান্ড আগে থেকেই ছিল ভারতের পূর্ণ অঙ্গরাজ্য, আর ওই তারিখে অরুণাচল প্রদেশ, তখন এর নাম ছিল নেফা, আর মিজোরাম, এ দুটো ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদায়। ত্রিপুরার রাজধানী আগরতলাতে সে সময় টাইমস অফ ইন্ডিয়ার সংবাদদাতা ছিলেন জ্যোতিপ্রসাদ শইকিয়া। নতুন রাজ্য হিসেবে ত্রিপুরার আত্মপ্রকাশের দিনে তিনি যে রিপোর্ট পাঠিয়েছিলেন তাতেই নাকি তিনি প্রথমবারের মতো গোটা অঞ্চলটিকে ল্যান্ড অব সেভেন সিস্টার্স বলে অভিহিত করেন। পরে ওই একই নামে তিনি একটি বইও লেখেন। জনশ্রুতি আছে, এই সেভেন সিস্টার্স কথাটি নাকি তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও খুব পছন্দ হয়ে গিয়েছিল। ভারতের মানচিত্রের এক কোণায় 7টি রাজ্য বা অঞ্চলকে এক কথায় বর্ণনা করতে তখন সরকারি কাগজপত্রেও ধীরে ধীরে এই শব্দটির প্রয়োগ শুরু হয়। ভারতের সেভেন সিস্টার্সের নৈসর্গিক শোভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি বছরের পর বছর ধরে এই অঞ্চলটি ভারতের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে বিক্ষুব্ধ থেকেছে। 1947-এ ভারতের স্বাধীনতার পর কাশ্মীর বাদে দেশের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দেয় সেটি ছিল নাগাল্যান্ড। সার্বভৌম নাগালিম বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন এখনও চলমান। একইভাবে বিগত 50 বছরের বিভিন্ন সময়ে মণিপুরে কুকিরা, আসামে আলফা, ডিমা হাসাও বা একাধিক বোরো গোষ্ঠী, মিজোরামে এমএনএফ এবং ত্রিপুরা ও মেঘালয়ে বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে। পাশাপাশি এই রাজ্যগুলোর নিজেদের মধ্যেও সীমানা ও আরও নানা প্রশ্নে বারে বারেই বিরোধ দেখা দিয়েছে। সেভেন সিস্টার্সের মধ্যেই যেমন মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডের মতো রাজ্যে খ্রিস্টানরা সংখ্যাগুরু, অরুণাচল প্রদেশ আবার বৌদ্ধ অধ্যুষিত, আসামে হিন্দু, অসমিয়া ও বাংলাভাষী মুসলিমদের মধ্যে দ্বন্দ্বের ইতিহাসও বহু পুরনো। মণিপুরে হিন্দু মেইতেই ও খ্রিস্টান কুকিদের মধ্যে যে রক্তাক্ত সংঘর্ষ গত বছর শুরু হয়েছিল তা এখনও থামার কোনো লক্ষণ নেই। ত্রিপুরাতে ব্রিটিশ আমলে পূর্ববঙ্গ থেকেই বাঙালি হিন্দুদের আসার ঢল নেমেছিল। স্থানীয় উপজাতীয়দের সঙ্গে তাদের বিরোধের আগুন আজও জ্বলছে ধিকি ধিকি। সেভেন সিস্টার্স তথা উত্তর পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ অংশে রাষ্ট্রকে সেনা মোতায়েন করে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন দশকের পর দশক ধরে বলবৎ রাখতে হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত, তার প্রায় 2/3 কিন্তু এই সেভেন সিস্টার্সের সঙ্গে। আরও নির্দিষ্ট করে বললে 7টির মধ্যে 4 বোন আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে। মিজোরামের দুবারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরামথাঙ্গার মতে, বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবেও হয়তো আত্মপ্রকাশ করতে পারত না। এমএনএফের প্রবাদ প্রতিম নেতা লালডেঙ্গা পূর্ব পাকিস্তান সরকারের আতিথেয়তায়
ঢাকার লালমাটিয়া এলাকাতে একটি বাড়িতেই থাকতেন। আর ওই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি ও তার আশেপাশের এলাকায়। ত্রিপুরার সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএলএফটি কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্সের, যার নেতা বিজয় কুমার রাঙ্খাল এখন একজন মূলধারার রাজনীতিক, এই গোষ্ঠীর সদস্যরাও অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন। সেখান থেকেই পরিচালিত হতো তাদের কর্মকাণ্ড। 2009-এ শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের দ্বিতীয় মেয়াদে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তাঁর সরকার। অনুপ চেতিয়া, অরবিন্দ রাজখোয়ার মতো বিচ্ছিন্নতাবাদী নেতাদের গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে। বাংলাদেশের মাটিতে ওইসব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে। সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের আরেকটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগ স্থলবেষ্টিত সেভেন সিস্টার্সকে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্তই খুলে দেয়নি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। মাতারবাড়ি বন্দর চালু হলে সেই সুযোগ আরও বাড়বে নিশ্চিতভাবেই। এক কথায় বলতে গেলে সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে বিশেষ করে বিগত ১.৫ দশকে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম। বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে কথা প্রসঙ্গে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। শেখ হাসিনা সেদিন ঠিক কী দেওয়ার কথা বলেছিলেন তা কখনোই স্পষ্ট করেননি, কিন্তু দুই দেশেই পর্যবেক্ষক ও বিশ্লেষকরা ধারণা করে থাকেন তিনি সেদিন সেভেন সিস্টার্সে শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকেই ইঙ্গিত করেছিলেন। ভারতের যে অঞ্চলটি বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর আবার এখন নতুন করে আলোচনায়।